নমস্কার সমস্ত দর্শককে স্বাগত জানাই এবং আজকে আমরা পেয়ে গেছি দাদার অনুগামী হিসেবে পরিচিত এবং পুরুলিয়ার বিজেপি নেতা গৌতম রায়কে। আমরা তার কাছ থেকে আজ কিছু খোলামেলা প্রশ্ন করব তাকে এবং তার কাছ থেকে সেই উত্তর জানার চেষ্টা করব। নমস্কার দাদা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে এক সময় আপনি দাদার অনুগামী হয়ে বিজেপিতে এসেছিলেন এবং বিগত দিনে দেখা গিয়েছিল যে বিজেপির সাংগঠনিক পদ থেকেও আপনাকে সরানো হয়েছিল মাঝখানে কিছুদিন, পরবর্তীতে অবজারভারের দায়িত্ব পান। এই সময় আপনাকে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম যে দল আপনাকে দায়িত্ব দিল না, আপনার তাতে মনের মধ্যে কি অনুভূতি হচ্ছে। আপনি সেই সময় অফ ক্যামেরা একটা কথা বলেছিলেন যে দাদা মুখ্যমন্ত্রী হোক এটাই সব থেকে বড় পাওনা হবে। আজকে দাদা মুখ্যমন্ত্রীর চেয়ারে কি অনুভূতি হচ্ছে? অনুভূতিটা দেখুন, মনে হলো জীবনের সব কিছু পেয়ে গেছি। মানে একটা স্বপ্ন ছিল যে একদিন এই দুর্নীতিবাজ সরকার তৃণমূলকে হাঁটিয়ে আমাদের জননেতা মুখ্যমন্ত্রী হোক। এই স্বপ্ন একদম সার্থক হয়ে গেছে এবং আমি হয়তো এমএলএ হতে পারিনি, এমপি হতে পারিনি, কোনো মন্ত্রক পাইনি, কিন্তু তার থেকেও বেশি আমি যেটা পেয়েছি মানসিক একটা শান্তি, পরিতৃপ্তি, যে আমাদের জননেতা যাকে দেখে সব কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছিলাম, একটা সরকারের দল, তার অনেক পাওয়ার ছিল, সব কিছু ত্যাগ করেছিলাম, অনেক থ্রেড, তৎকালীন পুলিশ প্রশাসন আমাকে অ্যারেস্ট করবে, বিভিন্ন কেস দেবে, এইসবও থ্রেড ছিল, ভয় ছিল। সেই সকল সেদিনে কিছু মনে করিনি। সেদিন শুধু একটা মানুষের মুখ চেয়ে সব কিছু ত্যাগ করে নিয়ে চলে এসেছিলাম, একটা সরকারি দল ত্যাগ করে। আজকে মনে হচ্ছে সেই স্বপ্ন সার্থক হয়ে গেছে এবং পৃথিবীর সব থেকে যদি কেউ খুশি হয় সেই ব্যক্তিটা হচ্ছে আমি, যে আমার প্রিয় নেতা, জননেতা, আজ বাংলার মুখ্যমন্ত্রী। এই দিনটা দেখার জন্যই ছিলাম। কোনো সময় আমি আক্ষেপ করে লিখেছি যে আর মৃত্যু হলেও আমার কোনো আক্ষেপ থাকবে না, কেননা আমি জীবনের যেটা সব থেকে বেশি চেয়েছিলাম সেই পাওয়াটা আমি পেয়ে গেছি। একদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, পুরুলিয়াতেও তার বিভিন্ন ক্ষেত্রে বিজয় উৎসব পালন হচ্ছে। আমরা দেখেছি যে তারপর থেকেই আপনাকে এসে জেলার সাধারণ মানুষ অভ্যর্থনা জানাচ্ছেন, সংবর্ধনা জানাচ্ছেন। এই বিষয়টা কেমন লাগছে? এখন মানে অভ্যর্থনা জানানো উচিত সবাইকেই, যারা এই দলটা অনেক কষ্ট করে, অনেকগুলো জীবন গেছে। বলরামপুরে দেখেছেন, অনেকগুলো জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম। তো সবাইকেই সম্বর্ধনা নিশ্চয়ই জানানো উচিত, কিন্তু আমাদের ব্যাপারটা হলো আমরা একটা ভাবধারায় নিশ্চয়ই যুক্ত হয়েছি। আমরা দাদার ভক্ত এবং দেখবেন রামচন্দ্র থেকে হনুমানের পুজোটা বেশি হয়। তো সেই জায়গায় হয়তো মানুষ ভাবছেন, কিন্তু আমি মনে করি না যে আমি দাদার অত বড় ভক্ত এখনো হতে পেরেছি। আমি শুধু এইটুকু বলতে পারি যে দাদার জন্য সব কিছু ত্যাগ করা যায়, সব কিছুর জন্য দাদাকে ত্যাগ করা যায় না, এটা আমার বোধোদয় হয়েছে। সরকার গঠনের এই সবে কয়েকদিন মাত্র হয়েছে, তার মধ্যে মুখ্যমন্ত্রী যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছে রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং দুর্নীতি মুক্ত সরকার গড়ার লক্ষ্যে, এই পদক্ষেপগুলো কে কিভাবে দেখছেন? না না, এটা তো সাধারণ মানুষও খুব ভালোভাবে নিয়েছেন যে 7 দিনের একটা সরকার বসেছেন, বসার পর থেকে এমন এমন তিনি স্টেপ নিয়েছেন, তো অনেকে বলছে মনে হচ্ছে যেন একটা সিনেমা দেখছি। বাস্তবিক 7 দিনের মধ্যে যে পরিবর্তন, একজন এইরকম নায়ক আজ বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। আপনাকে আমি বলে রাখলাম, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীদের মধ্যে ইনি অন্যতম হবেন, মিলিয়ে নেবেন। আজ তো 8-10 দিন হয়েছে, আরো যত দিন যাবে। আজকেও একটা বড় ঘটনা হয়েছে, যিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকে গানেই, তিনি আজকে শুভেন্দুর চরণে ঝুঁকেছেন। তো আজকে এই বড় পাওনা, এইরকম অনেক চমক দেখতে পাবেন, যে এই মানুষটা কিন্তু টাকা রোজগারের জন্য মুখ্যমন্ত্রী হননি। এই মানুষটা পশ্চিমবঙ্গকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সার্থক করবেন নরেন্দ্র মোদীজির আশীর্বাদে জননেতা শুভেন্দু অধিকারী।
এবার একটু পিছনের গল্পে আসি। যখন আপনি ছাত্র রাজনীতিতে ছিলেন, বহু অত্যাচার সহ্য করতে হয়েছিল, আহ, আক্রান্ত হতে হয়েছিল বিভিন্ন সময়ে। তারপরে পরবর্তীকালে যখন বিজেপিতে আসেন তখনও নানা রকম ভাবে মানসিক বা রাজনৈতিক ভাবে হ্যাকেল হতে হয়েছিল। এই যে প্রথম দিককার আপনার কলেজ জীবনের যে রাজনৈতিক গল্প, যদি সেই দিনকার ঘটনা কিছু আমাদের দর্শকদের বলেন, যেহেতু আজকে একটা সাফল্যের দিনে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, এককালে ছাত্র জীবনে একটা স্বপ্ন ছিল যে 35 বছরের এই অপশাসন বামফ্রন্টে তাড়াতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। সেদিন কিছু ভাবিনি, জীবনকে উৎসর্গ করে দেওয়ার মতো। আমার পা 22 টুকরো করে মেরেছে সিআইটিউ আর এসএফআই মিলে। একবার পুঞ্চাতে পুলিশ বন্দুকের বাড় দিয়ে এমন বুকে মেরেছিল, আমার শ্বাসকষ্ট হয়ে আমি আইসিইউ ভর্তি ছিলাম, আইসিইউতে। একবার আপনার বলরামপুরে র্যাপে এমন পিটিয়েছিল যে আমি বাঁচবো কিনা সন্দেহ হয়ে গেছিল। তো এগুলো আমাদের জীবনের বড় ব্যাপার না, আমরা একটা লক্ষ্য নিয়ে সেদিনও এগিয়েছিলাম, আজও আমাদের লক্ষ্যে স্থির ছিলাম যে তৃণমূল যখন নোংরামি করলো, এই তৃণমূলকে হাঁটাতে হবে। সেদিন কিন্তু সব ছিল আমার সঙ্গে সাথে, আমরা সরকারি দলে ছিলাম, ডিএম এসপির থেকে আরম্ভ করে সবার সাথে ওঠা বসা ছিল, কিন্তু একটা অন্যায়ের প্রতিবাদ করে সেদিন কিন্তু তৃণমূল পরিত্যাগ করেছিলাম। সেদিন দাদার অনুগামী হিসাবে বিজেপি তখনও আমাদেরকে নেয়নি, আমরা পথ চলা আরম্ভ করেছিলাম। আজকে সেই দাদা প্রতিষ্ঠা পেয়েছে, এটাই জীবনের সব কিছু পাওয়ার মতো আমাদের কাছে আনন্দের বিষয়। এবং মানুষের কাজ হবে, এই জননেতা দেখবেন সত্যিকার সোনার বাংলা যে আমরা গড়বার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই সোনার বাংলা পশ্চিমবঙ্গ হতে চলেছে। তার সাক্ষী থাকতে পেরে, যেমন রামচন্দ্র সেতু বন্ধ করেছিলেন রাবণকে বধ করার জন্য, তাতে একটা কাঠবিড়ালিরও ভূমিকা ছিল। তো এই অপশাসন থেকে মুক্ত করার জন্য কাঠবিড়ালির ভূমিকায় যে আমরা ছিলাম, এইটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার, এটা আমাদের গর্ব। এইটুকু আপনাদের আমি বলতে পারি। বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অনেক সময় বলেছেন যে গৌতম রায় তৃণমূল কংগ্রেসও করে না, বিজেপিও করে না, তিনি দাদার অনুগামী। এইটা কতটা সত্যি? না না, দেখুন, ভালো লাগা তো কিছু থাকে, মানে সেই অনেকেই বলেন ভালো যে লাগার দাদা থেকে দাদা দাদার যেখানে অনুগামী তো শুধু নয়, দিদিকে মুখ্যমন্ত্রী করার জন্য তখন আমার লড়াই ছিল, মৃত্যুর সঙ্গে জীবন দিয়ে লড়াই করেছি। তার পরিবর্তে যারা বলছে সেই তুলনায় কিছু পায়নি, পরবর্তীকালে যারা তৃণমূলে এসেছে তারা অনেক কিছু করে নিয়েছে। তো সেই সব কথা থাক। তারপরে এই লোকটার নেতৃত্বে ভেবেছিলাম যে সত্যি একদিন বাংলার কিছু হতে পারে, এত নাইস লিডার, তার নেতৃত্বে আমি যুব সভাপতি ছিলাম জেলায়। তো এইরকম একটা নেতাকে কোনোদিনও, মানে বললাম না যে সবকিছুর জন্য শুভেন্দু অধিকারীকে ত্যাগ করা যায় না। তো আমার অনেক কিছু প্রলোভন ছিল, অনেক সময় এসপি ডেকে পাঠিয়েছিলেন আমাকে যে আপনি কি নেবেন বলুন, অভিষেক বাবুর সাথে আপনাকে বসিয়ে দিচ্ছি, আপনি শুভেন্দু অধিকারীকে ছেড়ে দিন। সেদিন আমি শুভেন্দু অধিকারী ছেড়ে দিইনি আজকের দিনটার জন্য, যে আমার পাওয়াটা বড় পাওয়া নয়, যেদিন বাংলার মানুষ পাবে, সবার জন্য করবে এইরকম একটা নেতা, নাইস লিডার, তার জন্য সবকিছু ত্যাগ করেছিলাম। আজকে মনে হচ্ছে সেটা সার্থক হয়েছে। পুরুলিয়াবাসী সবাই জানে যে আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন অত্যন্ত স্নেহধন্য। আহ, আগামী দিনে পুরুলিয়ার উন্নয়নের জন্য আপনার কি পরিকল্পনা থাকবে? আমাদের পুরুলিয়াবাসীকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। পুরুলিয়াবাসী এত ভোট দিয়েছেন, 9টাকে 9টায় আমাদেরকে জিতিয়েছেন, আমরা চির কৃতজ্ঞ, চির ঋণী। আমাদের যে এমএলএ দিকে জিতিয়েছেন পুরুলিয়াবাসী, আমরা পরবর্তীকালে এই ঋণ উন্নয়নের মাধ্যমে সেই পুরুলিয়াবাসীকে পরিশোধ করব। মানে অন্তরের অন্তঃস্থল থেকে হাত জোর করে কৃতজ্ঞতা জানাচ্ছি পুরুলিয়াবাসীকে, যে আপনারা যে ঋণে আমাদেরকে ঋণী করেছেন, আমরা আপনাদের সেই ঋণ পরিশোধ করব উন্নয়নের মাধ্যমে। এটা বলতে পারি, আমাদের এমএলএরা, আমাদের এমপি সাহেব, আমাদের দল, আমরা বদ্ধপরিকর, পুরুলিয়াকে আমরা সাজিয়ে দেব। এবং পুরুলিয়ার যে পরিকল্পনা সরকার, আমাদের এমএলএ, আমাদের দল নেবে, তার সঙ্গেই আমরা থাকব। এবং একটা পুরুলিয়ায় মানে নতুন কিছু হয়ে যাবে, 5 বছর পর পুরুলিয়াকে আর চিনতে পারবেন না, একটা নতুন পুরুলিয়া আমরা জনগণকে উপহার দেব,
যে ঋণের ঋণী তারা আমাদেরকে করেছেন, আমরা সেই ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, এইটুকু কথা দিতে পারি। প্রশ্নে আসছি, এই সরকার গঠনের কয়েকদিন হয়েছে, তার মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত যে বিভিন্ন নেতারা রয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অ্যাকশন শুরু হয়ে গেছে। আহ, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ইতিমধ্যেই গ্রেপ্তারও হয়েছেন। আহ, এর ফলে আগামী দিনে এই দুর্নীতি মুক্ত বিষয়টা কতটা এগোবে? দেখুন, আমাদের দল বা আমাদের মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন, আর আমাদের প্রধানমন্ত্রীও বলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যারা যারা জনগণের টাকা লুট করেছে, চুরি করেছে, তোলাবাজি করেছে, তাদের জায়গা জেলেই হবে, তাদেরকে আমরা দল কোনোভাবেই নেব না। অনেক নেতারা টাকা নিয়েছেন। আমি জানি মানবাজারের এক নেতা টাকা ফেরত দিতেও আরম্ভ করেছেন জনগণের ঠেলায়। যেদিনেই হেরে গেছেন তার পরের দিন থেকে ফোন করে, বাবু চলে আসো, তোমার কিছু টাকা দিচ্ছি, এরকম বলে একজন নেতার টাকা ফেরত দিতে আরম্ভ করেছেন। ঠিক আছে, ফেরত দিন। একজনেরও টাকা যদি আপনি রেখেছেন আপনার পকেটে, জনগণের আদালতে হতে হবে বন্দী, চলবে না কোনো ফন্দি, আপনাকে জেল খাটতেই হবে। জনগণের টাকা যারা লুট করেছেন সেই সকল নেতাদিককে বিজেপি নেবে না। বিজেপিকে মানুষ আশীর্বাদ করেছেন শুধু এই দুর্নীতিগ্রস্ত সরকারকে হাঁটানোর জন্য আমাদেরকে আশীর্বাদ করেছেন। আপনাদেরকে দরকার নেই, চোদ্দিককে দরকার নেই। যারা যারা চুরি করেছেন পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে, তাদেরকে জেলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এইটাই আমাদের সরকারের নীতি এবং আমরাও সরকারের পাশে সর্বদাই আছি। গৌতম রায়ের সঙ্গে কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে, এবং আগামী দিনে অবশ্যই আমরা চেষ্টা করব আরো বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করার, তার বিষয়ে জানার। সবাইকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।